হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানহা বেটা কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আল্লাহ পাক অনেক ভালো রাখছে মা। আপনার বাসার সবাই ভালো আছে? জি স্যার, সবাই ভালো আছে। তা আপনার বাবু কেমন আছে? আছে, ভালো আছে। তবে রাত্রে ঘুমায় না আরকি। কাউরে ঘুমাইতেও দেয় না। এজন্য বললাম। ও আমার এত সমস্যা হয় না। আমি মনে করেন আমার 11টার সময় তো আমি শুই সাধারণত। এখন হয়তো 11:30 বাজে। ম্যাক্সিমাম 12:30। তারপরে আমি আর কিছু বলতে পারি না। স্যার আসসালামু আলাইকুম। তারপরে অনেস্টলি আমি আর কিছু বলতে পারি না। আমি ওই ফজরের ওয়াক্তে হয়তো তখন একটু, তারপর আমি ফজরের ওয়াক্তে উঠতে পারি না। রাতের ডিউটিটা আমি পারি না। এটা হচ্ছে সমস্যা। আর ঘুম না হইলে আমার সমস্যা। আর আমি তো সারাদিন ওই ক্লাস নেই, আবার এইগুলি লেকচার ম্যাটেরিয়ালস রেডি করতে হয়। স্যার আচ্ছা, নিম আপনাদের নাকি তো অনেক ঢুকতে পারতেছে না। কেন? স্যার গ্রুপে একটু মেসেজটা চেক করুন। গ্রুপে মেসেজ কি হয়েছে? তো ওর তো কোনো রিকোয়েস্টই আসতেছে না আমার কাছে। শান্তা মেমোরেবল। ওর তো কোনো মানে রিকোয়েস্টই আসতেছে না যে অ্যাপ্রুভ করব। আপনারা স্যার তো বলছি। লিংকে ক্লিক করার সাথে সাথে চলে আসছে না? জি স্যার। জি তাহলে স্যার। আর যখন এইভাবে না হবে তখন আপনার মিটিং আইডি পাসওয়ার্ডটাও তো দেওয়া থাকে, ওইটা দিয়ে ট্রাই করুন, সাথে সাথে তখন চলে আসতে পারবে। আচ্ছা। আমি আরো 2 মিনিট ওয়েট করি, ওর জন্য একটু চলে আসছে। একটু সময় লাগে। বিডি রেনের হইলে এটা এত সমস্যা হয় না। আমি আজকে বিডি রেনের স্লট ধরতে পারিনি। বিডি রেনে একটা স্লটে মনে হয় 3 জন করে ক্লাস নিতে পারে। আজকে আমাদের 3 জন ফিল আপ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আচ্ছা, ভিডিওতে আসতে হবে, হ্যাঁ? সবাই বই পারচেজ করেছেন না? জি স্যার। ওকে, কেউ কেউ মনে হয় আমরা 10 পেজ থেকে ম্যানেজ করে নিচ্ছেন নাকি? জি আমরা স্যার। সবাই 10 বেচ থেকে নিয়েছি স্যার। ফ্যান্টাস্টিক, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে এবার একটু বই খুলে ফেলেন। আমি আজকে একটু দ্রুত পড়াবো, হ্যাঁ? আমি একটু শিডিউল টাইমের একটু আগে শেষ করব আজকে। একটু শিডিউল আচ্ছা স্যার। আগে শেষ করব। এবং আজকে যে সময়টা আমি কম পড়াবো সেটা আমি নেক্সট ক্লাসে আবার একটু বেশি পড়িয়ে এটা আবার পোষায় দিব। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেন, গো টু চ্যাপ্টার নাম্বার 2। ম্যাটেরিয়ালসটা কি সবাই গুগল ক্লাসরুমে পেয়েছেন? জি স্যার। জি স্যার। আমি যখনই জি ফেসবুকে স্যার। দিব কোনো একটা ইনফরমেশন, সাথে সাথে আমি সেটা আবার গুগল ক্লাসরুমে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিব। আপনাদের কষ্ট করে একটু, মানে আপনারা কষ্ট করে একটু গুগল ক্লাসরুমও চেক করে দেখবেন যে গুগল ক্লাসরুমে সেই জিনিসটা প্রপারলি আপলোড হয়েছে কিনা, ঠিক আছে? না হলে সাথে আচ্ছা সাথে স্যার। আমাকে ইনফর্ম করবেন যে আপলোড হয় নাই। আচ্ছা, চ্যাপ্টার 2 নাম কি? রিয়েল স্টেট ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং কথাটার জি অর্থ কি? ফাইন্যান্সিং কথাটার অর্থ হচ্ছে দ্য ওয়ে ইউ আর ফাইন্যান্সিং ইউর মানি। আপনি কিভাবে আপনার অর্থায়ন করছেন, আপনার ফান্ডটা কিভাবে রেজ করতেছেন। রিয়েল স্টেটে সাধারণত এটা করা হয় দুই ভাগে, দুই ভাবে, একটা হচ্ছে নোটস এর মাধ্যমে আর একটা হচ্ছে মর্গেজের মাধ্যমে। কথা কি বোঝা গিয়েছে? জি। জি স্যার। একটা নোটস এর মাধ্যমে, একটা হচ্ছে মর্গেজের মাধ্যমে। সেখানে নোটস এর পরিমাণটা হচ্ছে আসলে খুবই অল্প, মূলত কাজগুলি হচ্ছে মর্গেজ নিয়ে। দেখবেন পুরো রিয়েল স্টেটে আমরা যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব
ঘুরা ফিরা সবকিছুতেই খালি মর্গেজ এসে আপনাকে খোঁটাচ্ছে, খালি মর্গেজ নিয়ে আলোচনা, খালি মর্গেজ নিয়ে আলোচনা। তার মানে রিয়েল এস্টেট ফাইন্যান্সের প্রাণ বা হার্ট যদি আমরা বলি বা লাইফ স্টার্ট যদি আমরা বলি, সেই লাইফ স্টার্টটা হচ্ছে মর্গেজ। কথা কি বোঝা গেছে? জি জি স্যার। স্যার। চ্যাপ্টারটা শুরু হয়েছে যে কন্টেন্টটা দিয়ে, সেই কন্টেন্টটার নাম হচ্ছে নোটস। সেই কন্টেন্টের নাম কি? নোটস। নোটস। আচ্ছা, খেয়াল করে দেখেন, নোটস পাইছেন আপনারা? জি। জি স্যার। Notes তারা বলতেছে a promissory notes is basically a document which serves as an evidence that debt exists between the borrower and the lender। তার মানে promissory নোটটা হচ্ছে একটা এভিডেন্স বা একটা লিগ্যাল এভিডেন্স বা একটা পেপার। একদম সহজ কথা, যে পেপারটা বলতেছে যে একটা ট্রানজাকশন অ্যারাইজ করছে বা এক্সিস্ট করতেছে, এই ট্রানজাকশনটা কি ফরম্যাটে হচ্ছে? ইন দ্য ফর্ম অফ ডেট। একটা ফর্ম অফ ডেট ট্রানজাকশন আকার করছে। কার কার মধ্যে? দুইজন ব্যক্তির মধ্যে। কয়জনের মধ্যে? দুইজন। একজন হচ্ছে লেন্ডার, একজন হচ্ছে বড়োয়ার। একজন বড় লেন্ডার আরেকজন বড়োয়ার। লেন্ডারকে বড়বার যিনি টাকা ধার দিচ্ছেন তাকে বলা হয় লেন্ডার। দ্য পারসন ল্যান্ডার investing money or who is giving the money is known as lender. ল্যান্ডার Who borrows the money is known as borrower। কথা কি বোঝা যাচ্ছে? বড়বার ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, unless stated otherwise the borrower is personally liable for the payment for which payment of all amounts due under the term of the note। যদি এরকম কথা উল্লেখ করা না থাকে, আবারও বলতেছি, স্পেসিফিক্যালি যদি কোনো কথা উল্লেখ না থাকে, তাহলে borrower will be liable for all the payments regarding the notes। তার মানে নোটস এর যত পেমেন্ট আছে, যত পরিমাণ টাকা সে ধার করছে, এটা সংক্রান্ত যত রিপেমেন্ট আছে, সমস্ত রিপেমেন্টের জন্য লায়াবল হবে বড়োয়ার। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। আচ্ছা, দিস লোনস আর said to be with resource to the borrower। এই লোন গুলিকে বলা হয় উইথ রিসোর্স। কথা কি বোঝা গেছে? While many loan provisions may be included, notes usually contain list following। এটা ছাড়াও আরো অনেক প্রভিশন আছে, যেখানে কয়েকটা প্রভিশনের কথা নিচে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। কথা কি বোঝা গেছে? জি স্যার। তাইলে আমি পাইলাম যে নোটস হচ্ছে বেসিক্যালি একটা ট্রানজাকশন, এ ডেট ট্রানজাকশন বিটুইন দ্য লেন্ডার এন্ড দ্য বড়োয়ার, ঠিক না? where the borrower must have to repay the loan within a specific time period with the interest. Unless there is some specified statements, the borrower will be liable for all types of repayment to the lender, and this is known as with recourse to the borrower। কথা কি বোঝা গেছে? এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? শিওর? এখন আপনি যখন কারো কাছ থেকে টাকা ধার করবেন, তখন কিছু কিছু জিনিস সেই কন্ডিশনের মধ্যে বা কিছু কিছু জিনিস সেই কন্ট্রাক্টের মধ্যে লেখা থাকবে না? হ্যাঁ। বলেন তো, আপনি একদম সেই নিজের ব্রেনটা খাটান, ওইখানে কি কি জিনিস লেখা থাকতে পারে? টাইম পিরিয়ড, তারপর প্রথমে কি টাইম ইন্টারেস্ট পিরিয়ড লেখা অ্যামাউন্ট। থাকবে? প্রথমে কি টাইম পিরিয়ড লেখা? না, না প্রথমে কত আপনি টাকা বলছেন নিব সেটা বা যে টাকা অ্যামাউন্ট। নিব। প্রথমেও সেটা আর যে প্রথমে লেখা থাকবে লেন্ডার কে, বড়োয়ার কে, বড়বারকে, নাম হ্যাঁ তাদের পরিচয়, নাম ঠিক লেখা না? থাকবে। তারপরে কি লেখা থাকবে? ওই যে তানহা যেটা বললো, কত টাকা টাকার অ্যামাউন্ট, তারপরে হ্যাঁ, লেখা থাকবে কত কবে দিনের ফেরত জন্য, দিবে, কত দিনের মধ্যে ফেরত দিবে। হ্যাঁ, তারপরে লেখা থাকবে ইন্টারেস্ট কত, টাকা, তারপর লেখা থাকবে কি ইন্টারেস্ট কত, তারপরে লেখা থাকবে যে কত কি ইনস্টলমেন্টে দিবেন না একবারে পুরো টাকা দিয়ে দিবেন, ঠিক না? কারণ ইনস্টলমেন্টে যদি দেন তাহলে কয়টা ইনস্টলমেন্টে দিবেন, মাসে দিবেন না বছরে দিবেন না 6 মাসে দিবেন। আচ্ছা, তারপর লেখা থাকবে ইনস্টলমেন্টে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকবে, প্রতি মাসে কত তারিখের মধ্যে। তারপরে বলে থাকবে আপনি যদি অত তারিখের ভিতরে দিতে না পারেন, তাহলে আপনি যে দেরি করে দিলেন, তাহলে সেটার জন্য পেনাল্টি কি হবে। আচ্ছা, দেরি করে দিলেন না, আপনি ওই মাসে ইনস্টলমেন্ট দিতেই পারলেন না, সেটা পরের মাসে দেয়া দিলেন, তাহলে পরের মাসে আপনার জন্য পেনাল্টি কি হবে। আচ্ছা, বাই দিস টাইম আপনি যদি টাকা দিতে না পারেন, আপনি যদি ডিফল্টার হন, তাহলে এটার জন্য যে লেন্ডার কি অ্যাকশন নিতে পারবে, ঠিক না? এখন সাপোজ আপনার একটা কিছু আমার কাছে বন্ধকি রাখছেন, এখন সেই জিনিসটা আপনি বিক্রি করে দিতে চান, তাহলে আপনি কিভাবে বিক্রি করবেন? আপনি যদি আরো লোন নিতে চান, তাহলে আপনি কিভাবে লোন নেবেন?
এই জিনিসগুলি জি স্যার। কমন সেন্সে আসে না? জি ঠিক না? আপনি বই পড়লে দেখবেন জি এই জিনিসগুলি তারা লিখছে, তখন আপনি হাসবেন যে এইটা আবার বইয়ে লিখতে হয়, এগুলি তো আমিই জানি। করে দেখেন প্রথম এতে কি লিখছে দেখেন, দ্য অ্যামাউন্ট বরোড, ঠিক না? একটু আগে সেটা জি যেটা বললো তানহা জি বলল স্যার। যে কত টাকা ধার করছে, ঠিক না? 2 নাম্বার কথা হ্যাঁ। বলছে দ্য রেট অফ ইন্টারেস্ট, রেট অফ রেট অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট। যেটা মিম বললো। মিম পাওয়া যাচ্ছে? জি স্যার। জি জি স্যার। স্যার। 3 নাম্বার বলছে দ্য ডলার অ্যামাউন্ট, ডিউ ডেট এন্ড নাম্বার অফ পেমেন্টস মেড বাই দ্য ফরওয়ার্ড। কত দিনের মধ্যে দিবেন, কয়টা ইনস্টলমেন্টে দিবেন, প্রতি ইনস্টলমেন্টে কত টাকা করে দিবেন, কথা কি বোঝা যাচ্ছে? জি জি তারপর হচ্ছে কত দিনের জন্য টাকাটা নিছেন, আপনার ম্যাচুরিটি ডেট কবে, কবে আমাকে আমার পুরো টাকা আবার ফেরত দিয়ে দিবেন, কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। কথা বোঝা যাচ্ছে? ওকে। জি স্যার। আমি রেকর্ডিং দিয়েছি কিনা সেটা একটু দেখে নিলাম। আমার হ্যাঁ এরকম স্যার রেকর্ড হইতেছে। হচ্ছে হ্যাঁ তো। স্যার, রেকর্ড আমার হচ্ছে। এরকম একটা ভুল হয়েছিল, এই জন্য বললাম। এরপর বলতেছে রেফারেন্স টু দা রিয়েল স্টেট সার্ভিং সিকিউরিটি। আপনি যে রিয়েল স্টেটটা নিচ্ছেন বা এই একটা কোনো কিছু বিনিময়ে নিচ্ছেন বা কোনো একটা ডকুমেন্টের এগেইনস্টে নিচ্ছেন, সেটা রেফারেন্সটা কি, কথা কি বোঝা যাচ্ছে? এরপর হচ্ছে জি স্যার। অ্যাপ্লিকেশন অফ পেমেন্টস হুইচ আর ইউজুয়ালি মেড ফাস্ট টু কভার লেট চার্জেস। একটু আগে বললাম যে আপনি যদি দেরিতে আমার টাকা দেন, আপনি অন টাইমে টাকাটা দিতে পারলেন না, সেটার জন্য আপনার সিস্টেম কি হবে খেয়াল করে দেখেন। আপনাদের ইউনিভার্সিটিতেও যদি আপনারা অন টাইমে পেমেন্ট করতে না পারেন, দেরিতে কিন্তু পেমেন্ট করতে পারেন না? কিন্তু সেটার জি জন্য একটা অ্যাপ্লিকেশন করতে জরিমানা হবে। নেয় না? অ্যাপ্লিকেশন হ্যাঁ দিতে হয়, হ্যাঁ নেয়। হ্যাঁ জরিমানা নেয় না? এইটা সব হ্যাঁ জায়গায় নেয়, লিগ্যাল, এবং এটা আগের থেকে মেনশন করে দিতে হবে। এটা এমন না আগে মেনশন করা ছিল না, হুট করে মেনশন করবে। ওকে। তারপর বলতেছে ডিফল্ট অকার্স when borrower fails to perform one or more duties under the terms of the note। তার মানে হচ্ছে যদি কোনো কারণে বড়োয়ার ডিফল্ট হয়, যে সে অন টাইমে টাকাটা দিতে পারে নাই, সেই ক্ষেত্রে লেন্ডারের কোর্স অফ অ্যাকশন কি হবে, কথা কি বোঝা যাচ্ছে? লেন্ডারের কোর্স অফ অ্যাকশন কি হবে? তাহলে আমরা এই পর্যন্ত মোট পড়লাম কয়টা? 7টা, এ বি সি এফ জি। কেউ আমাকে এই 7টা পয়েন্ট একটু বলেন। প্রথম 2টা বলবেন হচ্ছে মিম। আর প্রথমত একটা প্রমিসরি নোটের মধ্যে লেন্ডার আর বড়োয়ার, কে টাকা ধার দিচ্ছে আর কে টাকা ধার নিচ্ছে, তাদের ফুল নেম, পরিচয়টা উল্লেখ থাকতে হবে। হ্যাঁ আর এবং ইসে কত টাকা রেট ইন্টারেস্টে টাকাটা ধার দেওয়া হচ্ছে, এটাও ক্লিয়ারলি বলা থাকতে হবে। হুম দেন হ্যাঁ, এই দুটোই তো। আচ্ছা তারপরেরটা তারপর বি। স্যার এ কত আর বি টাকা দিতে হবে, হ্যাঁ বি ও মিম। আর রেট অফ ডেটের মধ্যে মিম ডেটের বি মধ্যে আর কত টাকা দিতে বলবেন, বিতে কি বলা ছিল? স্যার রেট অফ ইন্টারেস্ট মানে কত টাকা স্যার, রেট অফ ইন্টারেস্ট আপনি কত ইন্টারেস্ট টাকা দিতে হবে? মিম কি আপনি? দিবে। আমি হ্যাঁ মিমকে বলছি বি নাম্বারে কি ও বলা থাকে। আচ্ছা। ও স্যার, বিতে বলা আছে রেট অফ ইন্টারেস্ট। হ্যাঁ বলেন। This rate of interest or an adjustable rate if the later exactly how the rate may be adjusted. স্যার, বিতে বলা আছে ইন্টারেস্টের রেট বলা থাকবে, যে এটা কি একটা ফিক্সড অ্যামাউন্টে থাকবে নাকি রেটটা কমবে বাড়বে, এইসব বিষয় লেখা থাকবে। আচ্ছা এবার সি ডি এবং ই বলবেন হচ্ছে শান্তা। সি হচ্ছে এটা মানে ডেটে ওই একটা ডেট দেওয়া থাকবে, ওই ডেটের মধ্যে কত টাকা দিতে হবে সেটা ওকে করতে হবে। তারপরে ডি হচ্ছে আহ, ম্যাচুরিটি ডেট, টাকাটা কবের ম্যাচুরিটি মধ্যে ডেট ফেরত দিতে কবে, হবে। হ্যাঁ স্যার কবে দিতে হবে সেটা ম্যাচুরিটি ডেট। এরপরে ই নাম্বার, তারপর ই নাম্বার রেফারেন্স টু দ্য রিয়েল, ই নাম্বার বলেন রেফারেন্স। আপনি এই যদি কোনো কিছু নাম্বারটা সিকিউরিটি হিসেবে রাখতে চান, তাহলে সেই সিকিউরিটিটা কি হবে সেটা আগে থেকে বলে দিতে হবে, ঠিক না? জি স্যার। আচ্ছা এবার আমাকে তানহা বলবেন এফ আর জি তে কি বলা ছিল।
স্যার এফ এ হইতেছে অ্যাপ্লিকেশন পেমেন্টের, যেটা হচ্ছে লেট চার্জ বা পেনাল্টি হইলে যে অ্যাপ্লিকেশনটা দেওয়া হয় সেটা। আর লাস্টেটা হইতেছে যখন মানে যদি পেমেন্ট না করতে পারে তখন কোনো কি কাজে কি অ্যাকশন ডিফল্ট নিব। হয়ে যায় তখন সে কি হ্যাঁ, action ডিফল্ট হয়ে যাবে, কি ওকে অ্যাকশন নিব। এবার আসেন আমরা এই যে যাব পেনাল্টিজ ফর লেট পেমেন্ট or forbearance provision. The letter specifies any grace period during which the payment can be made up. আপনার দেরি হয়ে গেছে, এখন নতুন আরো কত দিনের মধ্যে আপনি টাকা দিতে পারবেন, এবং সেই জন্য টাকা দিতে হইলে আপনাকে কত টাকা পেনাল্টি দিতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? ঘুরে ফিরে একই টাইপের কথাবার্তা। আই নাম্বার বলছে প্রভিশন ইফ এনি আনশিডিউলড পেমেন্ট অর ফুল অর পার্শিয়াল পেমেন্ট অফ আউটস্ট্যান্ডিং ব্যালেন্স। এখন মনে করেন আপনাদের ইউনিভার্সিটির কথাই চিন্তা করে দেখেন, আপনাদের ইউনিভার্সিটিতে সেমিস্টার ফিতে একটা নির্দিষ্ট পেমেন্ট আপনাদেরকে প্রতি সেমিস্টারে দিতে হয় না? যেটা হচ্ছে আমরা জি। ক্রেডিট ফি বলি, ক্রেডিট ফি, এক্সাম ফি, লাইব্রেরি ফি, ল্যাব ফি, ঠিক না? আবার প্রতি বছর শেষে একটা এডিশনাল ফি দিতে হয়, সেটা হচ্ছে ক্যাম্পাস ডেভেলপমেন্ট ফি বা ইয়ারলি ফি, ঠিক না? জি এবং সেই অ্যামাউন্টটা কিন্তু মেনশন করা, অ্যামাউন্টটা কি মেনশন করা না? সাপোজ 2000, 4000, 5000, 10000, 15000 এরকম 8000 কিন্তু মেনশন করা, 8000। আচ্ছা, এনএসইউ তে সেটা আরো অনেক বেশি ছিল, কথার কথা, এনএসইউ তে সেটা আরো অনেক বেশি ছিল। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এরকম যদি কোনো পেমেন্ট থাকে যে ইনস্টলমেন্টের বাইরেও আপনাকে কোনো একটা পেমেন্ট দিতে হবে, সেই পেমেন্টটা কত হবে, কতদিন পর পর দিতে হবে, সেটাও সেই কন্ট্রাক্টে মেনশন করতে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার ওকে, এবার আইজে নাম্বারে আসেন, নোটিফিকেশন অফ ডিফল্ট এন্ড অ্যাক্সিলারেশন ক্লজেস। তার মানে আপনার কোনো কারণে বড়োয়ার ডিফল্ট হইছে আর আপনি সাথে সাথে যে অ্যাকশনে চলে যাবেন সেটা আপনি পারবেন না। প্রথমেই আপনাকে একটা নোটিফিকেশন দিতে হবে যে আপনি পেমেন্ট এত তারিখ আপনার ডিউ ডেট ছিল, কত তারিখের মধ্যে আপনি পেমেন্ট করেন নাই, এখন আপনি এত দিনের মধ্যে আবার পেমেন্ট করতে পারবেন, সেটার জন্য পেনাল্টি এত। এবং সেই নোটিফিকেশন দিলে তারপরে যদি সে কোনো রেসপন্স না করে তখনই ল্যান্ডার কোনো অ্যাকশনে যেতে পারবে, এবং সেই নোটিফিকেশনের ফরম্যাট কি হবে সেটাও আগে থেকে বলে রাখতে হবে। কথা কি বোঝা গিয়েছে? জি জি স্যার স্যার। তারপরে এল নাম্বারে আসেন, লোন অ্যাজিউমেবিলিটি। লোন অ্যাজিউমেবিলিটি কথার অর্থ কি বলছে তারা খেয়াল করেন। দিস ক্লজ ইন্ডিকেটস আন্ডার হোয়াট কন্ডিশন ইফ এনি এ borrower will be allowed to substitute another party in the place who will assume responsibility for the remaining loan payments. একটু খেয়াল করে দেখেন, মনে করেন আপনি আপনার একটা দামি গাড়ি আছে, এই গাড়িটা আমার কাছে বন্ধক দিয়ে টাকা নিচ্ছেন। কথা কি বোঝা গিয়েছে? এখন I number to the provisions if any or আমার এখানে কারেন্ট চলে গেছিল, বুঝছেন? কারেন্ট চলে গেছে, oh কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে আমি মোবাইলের হটস্পট চালু করে দিছি, এখন আবার কানেক্ট হয়ে গিয়েছে। এবং এটা স্যার হইতে কে নাম্বারটা কি বাদ? হ্যাঁ, কে নাম্বারটা আমি বাদ দিয়েছি। আচ্ছা, স্যার আই নাম্বারটা আবার একটু বলতে হবে। নোটিফিকেশন কথার অর্থ হচ্ছে, মনে করেন আপনার কোনো একটা নোটিফিকেশন অফ ডিফল্ট এন্ড অ্যাক্সিলারেশন ক্লজেস। অ্যাক্সিলারেশন আমি আরো সামনে আসতেছি, এই জন্য আর এটা বলি জে স্যার, আই ও আই নাম্বার কথা স্যার আই আই সরি ও provision if any or unscheduled early payments or full or partial payment, এটা মনে বলি নাই না, এটা মনে ভুলে বলি নাই। provision if না স্যার আই নাম্বার বলা হচ্ছে যদি পেমেন্ট বেশি payment or full of partial payments outstanding balance। আচ্ছা, ও এটা তো বলেছি, unscheduled payment এই যে বললাম যে ক্যাম্পাস ডেভেলপমেন্ট ফি। আর আর্লি পেমেন্ট কথার অর্থ হচ্ছে, আমি একটা গল্প বলি তাহলে আপনার এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমার এক পরিচিত লোক কোন একটা ফাইন্যান্স কোম্পানি থেকে লোন, আমি কোম্পানিটার নাম আর বললাম না, এখন লোন নিতে হচ্ছে 30 লাখ টাকা। কথা কি বোঝা গেছে? এখন এই 30 লাখ টাকা স্যার। সে সাপোজ 36টা ইনস্টলমেন্টে পে করবে, 36টা ইনস্টলমেন্টে তাকে পেমেন্ট করতে হচ্ছে 36 লাখ টাকা। কথা কি বোঝা গেছে?
প্রতিটা ইনস্টলমেন্টে সে 1 লাখ টাকা বা এরকম ভাবে সে পে করবে। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, সে যখন 4 লাখ টাকা পে করছে, সে বাকি টাকাটা, বাকি 30 লাখ টাকার হিসাব ধরে সে একবারে পেমেন্ট করে দিছে। পেমেন্ট করার পর সে শুনতেছে যে ওইখানের সিস্টেম হচ্ছে প্রথমে ইন্টারেস্ট পে করতে হবে, তারপর প্রিন্সিপাল পে করতে হবে। এখন সে যে অ্যামাউন্টটা পে করছে সেটা দিয়ে ইন্টারেস্ট পে হয়ে গেছে, প্রিন্সিপাল পুরাই বাকি পড়ে রয়েছে। কথা কি বোঝা গেছে? এই জিনিসটা তারা বলা ছিল কিন্তু সে কন্টেন্ট গুলো ভালো করে পড়ে নাই। কথা কি বোঝা গিয়েছে? এই জন্য বলা হচ্ছে কোনো আনশিডিউল পেমেন্ট বা কোনো আর্লি পেমেন্ট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বলে নিতে হবে। আমি বললাম লোন অ্যাজিউমেবিলিটি। সাপোজ আপনার একটা দামি গাড়ি আছে, সেটাকে সিকিউরিটি হিসাবে রেখে আপনি আমার কাছ থেকে লোন নিছেন। কথা কি বোঝা যাচ্ছে? এখন আপনি এই গাড়িটা, দেখা গেল যে এই গাড়ির এগেইনস্টে আপনি লোন নিছেন, লোনটা আপনি পরিশোধ করতে পারতেছেন না, তখন আপনি কি করবেন? লোনটা নিয়ে বসে থাকবেন নাকি গাড়িটা বিক্রি করে লোনের টাকাটা উদ্ধার করে বাকি টাকা আপনি নিয়ে যাবেন? স্বাভাবিক, লোনটাকে আপনি যত চেয়ে রাখবেন লোন তো ইন্টারেস্ট বাড়তে বাড়তে আপনার গাড়ি সুদটা নিয়ে যাবে। এখন গাড়িটা যখন আপনি বিক্রি করে দিলেন, যে লোক গাড়িটা কিনছে সে বলল যে ভাই এই গাড়ির এগেইনস্টে তো লোন আছে, এই লোনের টাকাটা আমি আপনাকে কম দিব, লোনটা আমি পরিশোধ করে দিব, বলতে পারে না? সাপোজ গাড়ির দাম হচ্ছে 15 লাখ টাকা, লোন আছে 5 লাখ টাকা, সে আপনাকে বলল যে আমি আপনার হাতে 10 লাখ টাকা দিব, বাকি 5 লাখ টাকা আমি রেখে দিব। হ্যাঁ, সেই 5 লাখ টাকা লোনের টাকা দেব। এখন সেই লোনটা যে পরিশোধ করবে, কথা কি বোঝা গেছে? সেইটা যখন করবে সেই নামটা তাকে আগে থেকে বলে দিতে হবে যে আজকের পরে থেকে আমার এই লোনটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই লোনটা এখন মিমের উপরে থেকে শান্তার উপরে চলে যাচ্ছে বা শান্তার উপরে থেকে তানহার উপরে চলে যাচ্ছে। সেটা যখনই হবে তখন সেটা মেনশন করে দিতে হবে এবং নতুন যে লায়াবিলিটি নিচ্ছে তার একটা কনসেন্ট সে সেখানে এক্সপ্রেস করতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? এই জিনিসটাকে আমরা বলি লোন অ্যাজিউমেবিলিটি। কথা কি বোঝা গেছে? তারপরের পয়েন্ট হচ্ছে লোন অ্যাসাইনমেন্ট ক্লজেস। Loan assignment clauses giving the lender the right to sell the notes to another party without the approval of borrower. এবার একটু খেয়াল করে দেখেন, আমি আপনার কাছ থেকে একটা সিকিউরিটি নিয়েছি, সাপোজ আমি আপনাকে লোন দিয়েছি 10 লক্ষ টাকা, আপনি আমাকে উইথ ইন্টারেস্ট 12 লাখ টাকা ফেরত দিবেন। কথা কি বোঝা গেছে? এটা কিন্তু একটা ডকুমেন্ট হয়েছে না? আমি মনে করেন এই টাকাটা আপনি আমাকে 1 বছর পরে দিবেন, আমার 6 মাস পরেই টাকার দরকার হয়ে গেছে, কথা কি বোঝা গেছে? আমার 6 মাস পরেই টাকার দরকার হয়ে গেছে, আমি তখন 11 লাখ টাকায় সেই সিকিউরিটিটা বা পেপারটা আরেকজনের কাছে বিক্রি করে দিছি। এইটার জন্য আপনার কনসার্ন নিতে হবে না। এই জিনিসটাকে বলা হয় লোন অ্যাসাইনমেন্ট ক্লজেস। এই জিনিসটাকে কি বলা হয়? লোন অ্যাসাইনমেন্ট ক্লজেস। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা, এবার চলে আসেন পেজ 18। চলে আসছেন? জি স্যার। আচ্ছা, পেজ 18 এ তারা বলতেছে ফর অ্যাডভান্স মানে কি? প্রভিশন আন্ডার হুইচ দ্য বরোয়ার, তো ফিউচার অ্যাডভান্সেস লেখা। হ্যাঁ, ফিউচার অ্যাডভান্সেস, এটাই তো বললাম। আর নাই এন পেজ 18 এন্ড ফিউচার অ্যাডভান্সেস, জি এটাই তো বলতেছি। Provision under which borrower may request additional funds up to some maximum amount or maximum percentage. খেয়াল করে দেখেন, আপনি একটা জমি সাপোজ বন্ধক দিয়েছেন বা একটা গাড়ি বন্ধক দিয়েছেন, দিয়ে আপনি একটা লোন নিয়েছেন, সে লোনটা হয়তো 10 লাখ টাকা নিছেন, কিন্তু এটার এগেইনস্টে আপনি 15 লাখ 20 লাখ টাকাও লোন নিতে পারতেন, কিন্তু আপনি সম্পূর্ণ লোন নেন নাই, আপনার 10 লাখ দরকার ছিল, আপনি 10 লাখই নিছেন। এখন আপনি আরো 5 লাখ টাকা লোন নিতে চান, কথা কি বোঝা যাচ্ছে? এটাকে বলা হয় ফিউচার অ্যাডভান্সেস। তার মানে আপনি নির্দিষ্ট শিডিউলের বাইরেও যদি আরো লোন নিতে চান, সেটা তখন তাকে আগে থেকে কনসার্ন করায় দিতে হবে। কথা কি বোঝা গেছে? জি ওকে, এরপরে বলতেছে রিলিজ অফ লিয়েন বাই ল্যান্ডারকে, যিনি টাকাটা ধার দিয়েছেন। এখন আপনি লোন নিয়েছেন আমার কাছ থেকে, আমি হচ্ছি ল্যান্ডার, আপনি হচ্ছেন বড়োয়ার, আপনার গাড়িটা আমার কাছে সিকিউরিটি হিসাবে আছে,
আপনি সমস্ত টাকা আমাকে পরিশোধ করে দিয়েছেন, এখন কি আর গাড়ি আমার কাছে থাকবে? না। তার মানে এখন গাড়িটা আপনাকে পরিশোধ করে দিতে হবে। এটাকে বলা হয় রিলিজ অফ লিয়েন বাই ল্যান্ড কথা বাই কি ল্যান্ড। বুঝেছে? Lender agrees to release extinguish its lien on the property when loan is fully repaid. কথা কি বুঝা গেছে? তখন আপনার টাকা আমার টাকা আমাকে দিয়ে দিছো, তোমার গাড়ি তুমি লয়ে যাও, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। কথা কি শেষ? বুঝা গেছে? জি। শিওর। এবার আসেন মর্গেজ ইনস্ট্রুমেন্ট। আমরা বলেছি এই চ্যাপ্টারে আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে নোটস আর একটা হচ্ছে মর্গেজ। মর্গেজ। আমার বাসায় কারেন্ট চলে আসছে, আমি এখন দেখি যে আমার ওয়াইফাই কানেক্ট হতে পারে কিনা। হ্যাঁ, কানেক্ট হতে পারছে। তাহলে আমি কি সরাসরি আমার ওয়াইফাই চলে যাই? এন্ডলেস আমার আচ্ছা চলে আসছে। আপনারা কি ওয়াইফাই